মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ দ্য ফিল্ট্রেট। তো ফিল্ট্রেট যেটা আছে, তো সেটা কিভাবে কনসেন্ট্রেশন হয়, সেটা কিভাবে ঘনত্ব বেড়ে যায়, তো সেটা কিভাবে হয়ে থাকে সেই মেকানিজমটাও এখানে পড়বো। তো এই ভিডিওতে এগুলো বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের খুব কাজ লাগবে। তো শুরু করা যাক। ম্যামালস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রডিউস এ কনসেন্ট্রেটেড ইউরিন। স্তন্যপায়ী প্রাণীদের একটা সক্ষমতা আছে যে তারা কনসেন্ট্রেটেড ইউরিন, অর্থাৎ কি ইউরিন যে আছে সেটাকে কনসেন্ট্রেট করতে পারে, ঘনীভূত করতে পারে। দ্য হেনলিস লুপ অ্যান্ড ভাসারেক্টা প্লে এ সিগনিফিক্যান্ট রোল ইন দিস। এবং এর জন্য সব থেকে বেশি যেটা কাজ লাগে সেটা হলো হেনলিস লুপ, আর তার সঙ্গে প্যারালালি যেটা যায় ভাসারেক্টা, অ্যাফারেন্ট আর্টেরিয়ালের একটা পার্ট, সেই দুটো। দ্য ফ্লো অফ ফিল্ট্রেট ইন দ্য টু লিম্বস অফ হেনলিস লুপ ইজ ইন অপোজিট ডিরেকশন অ্যান্ড দাস ফর্মস এ কাউন্টার কারেন্ট। যে ব্লাডের যে ফ্লোটা এবং ফিল্ট্রেটের যে ফ্লোটা, সেই দুটো কী হয়, অপোজিট হয়। হেনলিস লুপে যেটা হয়ে থাকে, হেনলিস লুপে যেটা হয়ে থাকে, ভাষার একটাতে তার কি উল্টো হয়ে থাকে। এই দুটো কী হয়, যে অপোজিট হয়ে থাকে এক অপরের, এবং তার জন্য কী হয়, একটা কাউন্টার কারেন্ট একটা তৈরি হয়ে থাকে। দ্য ফ্লো অফ ব্লাড থ্রু দ্য টু লিম্বস অফ ভাসারেক্টা ইজ অলসো ইন এ কাউন্টার কারেন্ট প্যাটার্ন। ব্লাডের যে ফ্লোটা হয় ভাসারেক্টার মধ্যে, সেটা হয় কাউন্টার কারেন্টে হয়ে থাকে। তাহলে কি হেনলিস লুপ কি এভাবে আসছে, তো ফ্লোটা কি হচ্ছে কাউন্টার কারেন্ট, মানে কি একবার নিচে আসছে, তারপর এখান থেকে হঠাৎ করে আবার উপরে চলে যাচ্ছে, দুটো অপোজিট ডাইরেকশনে। তা ভাসারেক্টা তার যে এটা ফ্লোটা, সেটা কি হচ্ছে একবার ওপরের দিকে যাচ্ছে, তারপর আবার নিচে নেমে যাচ্ছে। তাহলে কি এটাও দুটো অপোজিট ডিরেকশন, তাহলে কি দুটোই কাউন্টার কারেন্ট তৈরি করে থাকে। ঠিক আছে। The proximity between the Henle's loop and Vasarecta as well as the counter current in them help in maintaining and increasing osmolarity towards the inner medullary interstitium. এই যে হেনলিস লুপ আর ভাসারেক্টা, এই দুটোর মধ্যে যে কাউন্টার কারেন্ট হচ্ছে, অপোজিট ডিরেকশনের যে ফ্লোটা হচ্ছে একে অপরের মধ্যে, সেটা কি করে যে অসমোলারিটি ইনক্রিজ করে টুয়ার্ড দ্য ইনার মেডুলারি ইন্টারস্টেসিয়াম। ইনার মেডুলারি ইন্টারস্টেসিয়ামের মধ্যবর্তী স্থানে কী হয়, যে মেডুলারির যে মধ্যবর্তী স্থানে, সেখানে কী হয়, যে অসমোলারিটি বাড়ায়, ঘনত্বটা বাড়ায়। কত হয়, ফ্রম 300 মিলি অসমো মোল পার লিটার ইন দ্য কর্টেক্স টু অ্যাবাউট 1200 মিলি অসমো মোল পার লিটার ইন দ্য ইনার মেডুলা। তো কর্টেক্সে কত থাকে, কর্টেক্সে থাকে 300 মিলিমোল। এই যে দেখতে পাচ্ছ কর্টেক্সে 3 মিলি অসমো মোল পার লিটার, প্রতি লিটারে প্রতি মোল হিসাবে 300 মিলি অসমো থাকে কর্টেক্সে অসমোলারিটি। আর সেটা কর্টেক্সে কম থাকছে, তারপরে যে আউটার মেডুলাতে আরও বাড়ছে, 300 থেকে 400 হচ্ছে, 400 থেকে 600 হচ্ছে। ইনার মেডুলাতে গিয়ে সেটা 1200-তে পৌঁছাচ্ছে। ইনার মেডুলাতে গিয়ে সেটা 1200 মিলি অসমো মোল পার লিটারে পৌঁছাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে যে ভাসারেক্টা, এই যে ভাসারেক্টা, সেটা কি এটা নিচের দিকে, এটা উপরের দিকে। আর হেনলিস লুপ এটা নিচের দিকে আর এটা উপরের দিকে, দুটো একটা কাউন্টার কারেন্ট মেকানিজম হিসাবে যাচ্ছে। এটা পড়লেই বুঝতে পারবে। দিস গ্রেডিয়েন্ট ইজ মেনলি কজড বাই সোডিয়াম ক্লোরাইড এবং ইউরিয়া। এবং এই যে গ্রেডিয়েন্টটা, যে ঘনত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, সেটা কার জন্য হয়ে থাকে, সোডিয়াম ক্লোরাইড আর ইউরিয়া, এই দুটো মেনলি ইনগ্রেডিয়েন্টস আছে, তার জন্যই এই অসমোলারিটিটা যে বাড়ার কমা সেটা হয়ে থাকে। সোডিয়াম ক্লোরাইড ইজ ট্রান্সপোর্টেড বাই দ্য অ্যাসেন্ডিং লিম অফ হেনলিস লুপ হুইচ ইজ এক্সচেঞ্জ উইথ দ্য ডিসেন্ডিং লিম্ব অফ ভাসারেক্টা। সোডিয়াম ক্লোরাইড কী হয়, যেখানে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কী হয়, ট্রান্সপোর্টেড বাই দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিস লুপ। হেনলির লুপের যে অ্যাসেন্ডিং লিম্ব আছে, সেটা সোডিয়াম ক্লোরাইডকে ট্রান্সপোর্ট করছে, মানে ত্যাগ করছে, যেটা কী হয়, যে ভাসারেক্টার ডিসেন্ডিং লিম্ব সেটাকে এক্সচেঞ্জ করছে। এই যে ছবি দেখলে বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে ভাসারেক্টা আর নেফ্রন, নেফ্রনে দেখতে পাচ্ছি এই যে পিসিটি কী করছে, সোডিয়াম ক্লোরাইড কী হচ্ছে, এখানে বাইরে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে যাচ্ছে। আর সেটাকেই এই যে সোডিয়াম ক্লোরাইড, এই যে ভাসারেক্টা আছে, সেটা কী করছে, সেই সোডিয়াম ক্লোরাইডকে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে।
তো এখানে কি বলা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ইজ ট্রান্সপোর্টেড by the ascending limb of Henle's loop which is exchanged with the descending limb of Vasorector. তো সোডিয়াম ক্লোরাইড কী হচ্ছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে সোডিয়াম ক্লোরাইডের এই যে নেফ্রনের যে অ্যাসেন্ডিং লিম্ব আছে, অ্যাসেন্ডিং লিম্বে সোডিয়াম ক্লোরাইড কী হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। সোডিয়াম ক্লোরাইড বাইরে বেরিয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং লিম্বে কী হয় আমরা জানি যে আয়ন বাইরে বেরোতে পারে, কিন্তু ওয়াটার কোনো যাতায়াত করতে পারে না, পারমেবল না। তো আয়ন যে আছে সোডিয়াম ক্লোরাইড Na+Cl- সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। আর একই রকমভাবে এই স্থানে হচ্ছে ভাসারেক্টার যে ডিসেন্ডিং লিম্ব আছে, এই যে নিচের দিকে যে ডিসেন্ডিং লিম্ব আছে ভাসারেক্টার, সেই ভাসারেক্টার ডিসেন্ডিং লিম্ব কী করছে যে সেটাকে নিয়ে নিচ্ছে, এই যে অ্যাবজর্ব করছে সোডিয়াম ক্লোরাইডটাকে, অ্যাবজর্ব করছে ডিসেন্ডিং লিম্ব সোডিয়াম ক্লোরাইডটাকে অ্যাবজর্ব করছে, এই যে ডিসেন্ডিং লিম্ব সেটা সোডিয়াম ক্লোরাইডটাকে অ্যাবজর্ব করছে। তো এই ছবিতে বোঝা গেল, এটা একটা বললাম। এবার কি হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড ইজ রিটার্ন টু দ্য ইন্টারস্টিরিয়াম বাই দ্য অ্যাসেন্ডিং পোর্শন অফ দ্য ভাসারেক্টাম। তো ভাসারেক্টার যে ডিসেন্ডিং লিম্ব আছে সেটা তো সোডিয়াম ক্লোরাইডকে অ্যাবজর্ব করলো। এবার যে অ্যাসেন্ডিং লিম্ব আছে যেটা উপরের দিকে উঠছে, সেটা কী করছে, সোডিয়াম ক্লোরাইডকে আবার বাইরে ত্যাগ করে দিচ্ছে। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, সোডিয়াম ক্লোরাইডকে আবার বাইরে ত্যাগ করে দিচ্ছে। কোথায়? মেডুলারি ইন্টারস্টিসিয়াম। এই যে বাকি যে অংশটা, এটা মেডুলা, সেই মেডুলাতে ত্যাগ করে দিচ্ছে। এরপরে কী হচ্ছে, মেডুলারিতে কনসেন্ট্রেশন বাড়ছে। তা সোডিয়াম ক্লোরাইডের ব্যাপারটা কী হলো, যে নেফ্রনের যে অ্যাসেন্ডিং লিম্ব আছে সেটা সোডিয়াম ক্লোরাইডকে মেডুলারি ইন্টারস্টিসিয়ামে ত্যাগ করলো। ভাসারেক্টার যে ডিসেন্ডিং লিম্ব আছে সেটা সোডিয়াম ক্লোরাইডকে গ্রহণ করলো। তারপর তার যে অ্যাসেন্ডিং লিম্ব আছে সেটা আবার সোডিয়াম ক্লোরাইডকে ত্যাগ করে দিল। এভাবে কী হচ্ছে যে ইন্টারস্টিসিয়াম মেডুলাতে যে মেডুলা অংশ আছে সেখানে সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা বেড়ে গেল। ঠিক আছে, এটা এখানে বলা আছে। Similarly, small amounts of urea enter the thin segment of the ascending limb of Henle's loop, which is transported back to the intestine by the correcting tubule. যে খুব অল্প পরিমাণে ইউরিয়া কি হয় যে হেনলির লুপের অ্যাসেন্ডিং লিম্বে যাবে। খুব অল্প পরিমাণে যে ইউরিয়া আছে সেটা হেনলিস লুপের অ্যাসেন্ডিং লিম্বে যাবে। এই যে অল্প পরিমাণ ইউরিয়াটা যে হেনলিস লুপ আছে তার অ্যাসেন্ডিং লিম্বে ইউরিয়াটা যাবে, এখানে দেখানো নেই, কিন্তু ইউরিয়াটা এই যে অ্যাসেন্ডিং লিম্ব সেখানে যাবে। ঠিক আছে, তারপর কারেক্টিং টিউবুল যেটা আছে সেটা কারেক্টিং টিউবুল, সেই কারেক্টিং টিউবুল থেকে ইউরিয়াটা আবার বাইরে বেরিয়ে যাবে মেডুলারি ইন্টারস্টিয়ামে। তখন এভাবে অসমোলারিটি মেনটেন হবে। ঠিক আছে, দ্য অ্যাবভ ডেসক্রাইব ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস ফ্যাসিলিটেড বাই দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ হেনলিস লুপ অ্যান্ড ভাসারেক্টার ইজ কল্ড কাউন্টার কারেন্ট মেকানিজম। এই যে হেনলিস লুপ ভাসারেক্টার যে মেকানিজম সেটাকে বলে কাউন্টার কারেন্ট মেকানিজম, যে দুটো অপোজিট সাইডে যাচ্ছে, যেটা আগে বললাম। দ্য মেকানিজম হেল্পস টু মেনটেন এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইন দ্য মেডুলারি ইন্টারস্টিয়াম। মেডুলার মধ্যবর্তী স্থানে আউটার মেডুলা ইনার মেডুলাতে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটাকে মেনটেন করতে সাহায্য করে। প্রেজেন্স অফ সাচ ইন্টারস্টিসিয়াল গ্রেডিয়েন্ট হেল্পস ইন অ্যান ইজি প্যাসেজ অফ ওয়াটার ফ্রম দ্য কারেক্টিং টিউবুল দেয়ার বাই কনসেন্ট্রেটেড দ্য ফিল্ট্রেট। এরকম ইন্টারস্টিসিয়াল গ্রেডিয়েন্ট থাকার জন্য কী হবে, যে জলটা সহজে পাস করবে কারেক্টিং টিউবওয়েল থেকে, এবং এরপরে কী হবে যে ইউরিন যেটা আছে, প্রস্রাব যেটা আছে সেটা ঘন হবে। হিউম্যান কিডনিস ক্যান প্রডিউস ইউরিন 4 times concentrated than the initial filtered form. প্রাথমিক অবস্থায় যেরকম ইউরিন ছিল তার থেকে 4 গুণ বেশি ঘনত্ব করে দেয় ইউরিনকে, সেটা পারকে এই যে হিউম্যানের কিডনি, সেটা প্রথমে 300 মিলি অসমো মোল পার লিটার ছিল, সেটা থেকে 1200 হয়ে গেল। তাহলে 300 কিন্তু 4 গুণ বেড়ে গেল, 300 থেকে 1200। তো সেটাই হচ্ছে। আর এই ইন্টারস্টিসিয়াল গ্রেডিয়েন্টের জন্য কী হয়, যে ওয়াটারটা কী হয়, যে এই যে ওয়াটারটা দেখতে পাচ্ছ, ওয়াটার আবার কারেন্টিং টিউবওয়েল থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এভাবে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেনটেন হচ্ছে। ঠিক আছে, কনসেন্ট্রেশনের যে গ্রেডিয়েন্ট মানে কি ঘনত্বের যে পার্থক্য সেটা মেনটেন জন্য এটা হয়ে থাকে, মানে এভাবে ঘনত্বটা মেনটেন হয়ে থাকে। তো এটাই ছিল কিভাবে হচ্ছে যে মেকানিজম অফ কনসেন্ট্রেশন অফ ফিল্ট্রেট। তো এটা যদি বলা যায় ছবিতে বলে দিচ্ছি, যে দেখতে পাচ্ছ অ্যাফারেন্ট আর্টেরিয়ালে ব্লাড এলো, এখানে ব্লাডটা ফিল্টার হয়ে এখানে এলো, পিসিটিতে এলো, আর ইফারেন্ট আর্টেরিয়ালতে পরবর্তীকালে বেরিয়ে গিয়ে এটা ভাসারেক্টার গঠন করলো। তো এখানে কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে, সেটা যেটা বলা হলো সেটা বলে দিচ্ছি, যে নেফ্রনে কি হচ্ছে, প্রথমে সোডিয়াম ক্লোরাইড আর ইউরিয়া দুটোর জন্যই কনসেন্ট্রেশনটা মেনটেন হয়। 300 থেকে কর্টেক্সে 300 থেকে মেডুলাতে গিয়ে সেটা 1200 হয়ে যায়, 4 গুণ বেড়ে যাচ্ছে।
তো কী হচ্ছে, প্রথমে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিজ লুপে সেটা বাইরে বেরোলো মেডুলাতে। তারপর হেনলিজ লুপের যে ডিসেন্ডিং লিম্ব আছে সেখানে গিয়ে সেটা আবার ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পরে আবার যে ভাষার একটাতে প্রবেশ করলো, ভাষার একটা যে অ্যাসেন্ডিং লিম্ব আছে সেটা আবার বাইরে বেরিয়ে গেল। ভাষার একটা যে অ্যাসেন্ডিং লিম্ব আছে সেটা আবার বাইরে বেরিয়ে গেল। তো এইভাবে মেনটেন হচ্ছে এটা। আর ইউরিয়া যেটা আছে সেই ইউরিয়াটা একটি হচ্ছে যে অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিজ লুপে সেটা প্রবেশ করলো, আর যে কারেক্টিং টিউবুল তার মাধ্যমে বাইরে বেরিয়ে গেল। এভাবে ইউরিয়াটা মেনটেন হচ্ছে। আর ওয়াটারটা কারেক্টিং টিউবুল থেকে বাইরে বেরিয়ে যাবে। তো এইভাবে সেটা মেনটেন হচ্ছে। ঠিক আছে, হচ্ছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। রেগুলেশন অফ কিডনি ফাংশন, যে কিডনির যে কাজ সেটা কীভাবে রেগুলেট হয়, কীভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকে। The functioning of the kidneys is efficiently monitored and regulated by hormonal feedback mechanism involving the hypothalamus, JGA, juxtaglomerular apparatus, and to a certain extent the heart. তো কিডনির ফাংশনটা সেটা মনিটর মানে যে পর্যবেক্ষণ করা আর রেগুলেট নিয়ন্ত্রণ করা সেটা হরমোনাল ফিডব্যাক মেকানিজম হরমোনের মাধ্যমে হয়ে থাকে। এবং সেখানে কী কী ইনভলভ থাকে, হাইপোথ্যালামাস, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আর কিছুটা হার্ট, এগুলো এর মধ্যে ইনভলভ থাকে। তো কী আছে, অসমো রিসেপ্টার্স ইন দ্য বডি আর অ্যাক্টিভেটেড বাই চেঞ্জেস ইন ব্লাড ভলিউম, বডি ফ্লুইড ভলিউম অ্যান্ড আয়নিক কনসেন্ট্রেশন। তো বডির মধ্যে যে অসমো রিসেপ্টার, তো বডির মধ্যে যে অসমো রিসেপ্টার আছে, অসমো রিসেপ্টার মানে কি, যে অসমোটিক ব্যালেন্স যারা মেনটেন করে, যারা রিসেপ্ট করে, মানে সেটা অসমোটিক ব্যালেন্স যদি বেড়ে যায় বা কমে যায় সেটা যেটা যেটা বুঝতে সাহায্য করে সেটা হচ্ছে অসমো রিসেপ্টার। সেগুলো কি অ্যাক্টিভেট হয়ে যায় কিসের মাধ্যমে, যখন ব্লাড ভলিউম, বডি ফ্লুইড ভলিউম আর আয়নিক কনসেন্ট্রেশনের মধ্যে কোনো চেঞ্জ, কোনো পরিবর্তন দেখা যায়। An excessive loss of fluid from the body can activate these receptors, which stimulate the hypothalamus to release antidiuretic hormone ADH or vasopressin from the neurohypophysis. যদি কোনো কারণে বডি থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড তরল পদার্থ ত্যাগ হয় বা বেরিয়ে যায়, তো বডি কী করবে, বডি অ্যাক্টিভেট করবে এই সমস্ত রিসেপ্টরগুলোকে, যেটা কি হাইপোথ্যালামাসকে যেটা স্টিমুলেট করবে। এবং হাইপোথ্যালামাস কী করবে, ইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন রিলিজ করবে নিউরোহাইপোফাইসিস থেকে। নিউরোহাইপোফাইসিস মানে কি, হাইপোথ্যালামাসের যে নিউরোহাইপোফাইসিস আছে সেটা কী করবে, এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন যেটা আছে সেটা রিলিজ করবে। তাহলে কি হচ্ছে যে অসমো রিসেপ্টর মানে কোনো কারণে বডি থেকে, দেহ থেকে প্রচুর পরিমাণে তরবত্ত ত্যাগ হলো, তখন কী হবে, অসমো রিসেপ্টরগুলো অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার ফলে সেটা হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে, সেটা এডিএইচ বা ভেসোপ্রেসিন রিলিজ করবে নিউরোহাইপোফাইসিস থেকে। ADH facilitates water reabsorption from later parts of the tubule, thereby preventing diuresis. ADH কী করবে, এবার ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে ফ্রম ল্যাটার পার্ট অফ দ্য টিউবুল। এবার এটার কী করবে, যে ডিসিটি যে আছে মেনলি ডিসিটি অঞ্চলে এডিএইচ কী করবে, এবার জলকে বেশি পরিমাণে অ্যাবজর্ব করবে, বেশি পরিমাণে জলকে অ্যাবজর্ব করবে। এবং এর ফলে কী হবে, ডাইউরেসিস মানে যে জলটা নষ্ট হয়ে যাচ্ছে, জলটা ফ্লুইডটা ত্যাগ হচ্ছে সেটাকে বন্ধ করবে। An increase in body fluid volume can switch off the osmoreceptor and suppress the ADH release to complete the feedback. এবার যখন বডি ফ্লুইড ভলিউমটা বেড়ে গেল তখন অসমো রিসেপ্টরগুলো সুইচ অফ হয়ে যাবে, ফলে কী হবে, আর এডিএইচ রিলিজ হবে না। তার ফলে কী হবে, আবার পূর্বের অবস্থায় চলে এলো। তাহলে কি ব্যাপার হচ্ছে, যে দেহ থেকে বডি ফ্লুইড লস হলো, বডি ফ্লুইড লস হওয়ার ফলে কী হলো, অসমো রিসেপ্টরগুলো অ্যাক্টিভেট হলো। অসমো রিসেপ্টর অ্যাক্টিভেট হওয়ার ফলে কী হবে, হাইপোথ্যালামাসের যে নিউরোহাইপোফাইসিস আছে সেখানে যে এডিএইচ আছে বা ভেসোপ্রেসিন হচ্ছে, সেই এডিএইচ বা ভেসোপ্রেসিন রিলিজ হলো। তারপরে কী হলো, এডিএইচ বা ভেসোপ্রেসিন কী হলো, যে বেশি পরিমাণে যে ডিসিটি আছে মানে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, সেখান থেকে বেশি পরিমাণে ব্লাডকে রিলিজ, সেখান থেকে বেশি পরিমাণে ওয়াটার রিঅ্যাবজর্ব করতে সাহায্য করলো। এর ওয়াটার যখন রিঅ্যাবজর্ব হলো তখন কি জলের পরিমাণটা, ওয়াটারকে যখন রিঅ্যাবজর্পশন হলো তখন কী হবে, জলের পরিমাণটা কমে গেল, ফলে কী হবে, ফ্লুইড লসটা কমে গেল, ফ্লুইড লসটা ডায়োডিসিস, মানে ফ্লুইড লসটা কমে গেল, প্রিভেন্টিং ডায়োডিসিস। এর ফলে কী হবে, এবার যখন আবার ফ্লুইড লস তো আর হচ্ছে না, এবার কী হচ্ছে, যে ব্লাডে রক্তের পরিমাণ এবার এবার ফ্লুইডের পরিমাণটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য অসমো রিসেপ্টর কী হবে, সুইচ অফ হবে, এডিএইচ আর রিলিজ হবে না, এডিএইচ রিলিজ না হলে আবার পূর্ব অবস্থায় ফিরে চলে আসবে।
এবার কি বলছে যে এডিএইচ ক্যান অলসো অ্যাফেক্ট দ্য কিডনি ফাংশন বাই ইটস কনস্ট্রিক্টরি এফেক্ট অন দ্য ব্লাড ভেসেল। এডিএইচের আরেকটা কাজ আছে, এটা তো একটা অসমো রেগুলেশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে যে ব্লাডের যে ভেসেল আছে, যে ভেন, আর্টারি, এগুলোকে কী করে কনস্ট্রিক্ট করে। কনস্ট্রিক্ট করলে কী হবে, যে কিডনি ফাংশন সেটাকেও এফেক্ট করবে। দিস কজ অ্যান ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, এবং তার ফলে কী হবে, ব্লাডের যদি ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে ব্লাড প্রেশার বাড়বে। অ্যান ইনক্রিজ ইন ব্লাড প্রেশার ক্যান ইনক্রিজ দ্য গ্লোমেরুলাস ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ার বাই জিএফআর। যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে গ্লোমেরুলার যে ব্লাড ফ্লো সেটা বাড়বে। ব্লাড ফ্লোলে ব্লাড মানে কী হবে, ব্লাড বেশি পরিমাণের মধ্যে ফ্লো করবে, আর বেশি করে ফ্লো করলে কী হবে, জিএফআর বাড়বে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বেড়ে যাবে। দ্য জেজিএ প্লেজ এ কমপ্লেক্স রেগুলেটরি রোল। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস আছে একটা কমপ্লেক্স রেগুলেটরি রোল প্লে করে। জেজিও এতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আগেই পড়েছি। তাহলে এডিএইচ কাজগুলো কীভাবে সেটা পারলো, যে একটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, মানে যে ভেসেলগুলো আছে সেগুলোকে কনস্ট্রিক্ট করে ব্লাড প্রেশার বাড়ালো। ব্লাড প্রেশার বেড়ে গেলে কী হবে, যে জিএফআর বাড়বে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা বেড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে এই যে কোনো কারণে জল কোথা থেকে ডায়োলিসিস হচ্ছে, মানে প্রচুর মানে ফ্লুইড লস হচ্ছে, এডিএইচ অ্যাক্টিভেট হবে, অসোরিসেপ্টর অ্যাক্টিভ হবে, এডিএইচ সিক্রেশন বাড়বে। এডিএইচ বাড়লে কী হবে, যে ডিসিটি বেশি পরিমাণে জলকে অ্যাবজর্ব করবে, আর বেশি পরিমাণে জলকে অ্যাবজর্ব করলে আবার ফ্লুইড লস কমে গেল, ফ্লুইডের পরিমাণটা বেড়ে গেল, আবার সুইচ অফ হয়ে গেল অসোরিসেপ্টর, আবার এডিএইচ নর্মাল জায়গাতে চলে এলো। তো এটা হবে। এটা নেক্সট হচ্ছে জেজিএ, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কীভাবে কাজ করে, in fall in glomerular blood flow বা glomerular blood pressure বা GFR can activate the JG cell to release renin which convert angiotensinogen in blood to angiotensin 1 and further to angiotensin 2। যে কোনো কারণে যদি ফিল্ট্রেশন রেটটা কমে যায়, জিএফআর কমে যায়, তাহলে কী হবে, যে জেজি সেল আছে যেটা কোথায় আছে, টিসিটি আর কালেক্টিং ডাক্টের মধ্যবর্তী স্থানে সেই জেজি সেলটা অ্যাক্টিভেট হবে। জেজি সেল অ্যাক্টিভেট হওয়ার ফলে সে কী হরমোন রিলিজ করবে, রেনিন হরমোন রিলিজ করবে। রেনিন হরমোনের কাজটা কি, সেটা ব্লাডের মধ্যে যে অ্যানজিওটেনসিন আছে, অ্যানজিওটেনসিনোজেন আছে, তাকে অ্যানজিওটেনসিন 1 আর অ্যানজিওটেনসিন 1কে অ্যানজিওটেনসিন 2তে কনভার্ট করে। অ্যানজিওটেনসিন 2 being a powerful vasoconstrictor increase the glomerular blood pressure and thereby GFR। এবার অ্যানজিওটেনসিন 2 বেড়ে যাচ্ছে, অ্যানজিওটেনসিন 2 এর কাজটা কি, যে ব্লাড যে ভেসেল আছে পিসিটি ডিসিটিতে সেগুলো কনস্ট্রিক্ট করার ফলে কি এটা সংকীর্ণ হবে, ফলে কী হবে, ব্লাডের প্রেশার বাড়বে, প্রেশার বেড়লে জিএফআর বেড়ে যাবে। অ্যানজিওটেনসিন 2 also activate the adrenal cortex to release aldosterone. Aldosterone causes reabsorption of sodium plus and water from the distal parts of the tubule. This also leads to an increase in blood pressure and GFR. আরেকটা কাজ করে কি, আরেকটা কাজ করছে সেটা হচ্ছে এটা কর্টেক্স, কিডনির যে কর্টেক্স অংশ ছিল সেখান থেকে অ্যালডোস্টেরন হরমোন রিলিজ করে। অ্যালডোস্টেরন হরমোন কী করে, যে ডিসিটির ওপর কাজ করে, সোডিয়াম প্লাস আর ওয়াটার এই দুটো আয়নে রিঅ্যাবজর্ব করতে সাহায্য করে। এই দুটো অ্যাবজনকে আয়নের বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হওয়ার ফলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, কারণ ফ্লো বেরিয়ে যাবে, জলের ফ্লোটা বেড়ে যাবে, জল ডাইলিউট হয়ে যাবে, ফলে ব্লাড প্রেশার বেড়ে যাবে আর জিএফআর বেড়ে যাবে। This complex mechanism is generally known as renin-angiotensin mechanism. একে বলা হয় renin-angiotensin mechanism. An increase in blood flow to the atria of the heart can cause the release of atrial natriuretic factor. যদি কোনো কারণে ব্লাড ফ্লো যে হার্টের যে অ্যাট্রিয়াম আছে সেখানে যদি বেড়ে যায় রক্তের যে ফ্লোটা, তাহলে কী হবে, সেখান থেকে আরেকটা ফ্যাক্টর রিলিজ হয়, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। সেই ANF can cause dilation of the blood vessel and thereby decrease the blood pressure. ANF কী করবে, এটা উল্টো কাজ করছে, ওগুলো কি কনস্ট্রিকশনের কাজ করছে, যে তারপরে ADH সব কনস্ট্রিকশনের কাজ করছিল, কিন্তু ANF উল্টো কাজ করবে। ANF রিলিজ হলে কী হবে, যে ব্লাড যে ভেসেল আছে সেগুলো ডায়ালেট হয়ে যাবে, কেননা সেটা ডায়ালেট হয়ে যাবে, ভ্যাসো ডাইলেশন হবে, এবং এর ফলে কী হবে, ব্লাড প্রেশার কমে যাবে। ANF mechanism therefore acts as a check on the renin-angiotensin mechanism. চেক মানে কি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন মেকানিজম যদি কোনো কারণে বেড়ে যায় তখন সেটাকে কমানোর জন্য ANF মেকানিজম, কারণ এটা কি, এটা ভ্যাসো ডায়ালেশন করছে, তার জন্য এটা ওটার উল্টো কাজ করছে। এটা কখন হয়, যখন হার্টে অ্যাট্রিয়াতে ব্লাড ফ্লো বেড়ে যায় তখন হয়ে থাকে, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর রিলিজ করে। তাহলে তিনটে রেগুলেশন কিডনি কী হচ্ছে, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা জেজিএসএল, আর এটা হচ্ছে হার্টে এনএফ ফ্যাক্টর ভ্যাসোডাইলেশন করছে, ব্লাড প্রেশার কমে দিচ্ছে, জিএফআর কমে দিচ্ছে, আর হাইপোথ্যালামাস আর জেজিএ কী হচ্ছে, বাড়াচ্ছে। হাইপোথ্যালামাস কীভাবে বাড়াচ্ছে, তো এডিএস রিলিজের মাধ্যমে,
আর জেজিএ রিনিং। তো এইভাবে সেটা বললাম কীভাবে হলো, এটাই আছে। পরবর্তী পার্ট আছে মিকচুরেশন আর ডিসঅর্ডার। তো এটা ছিল এই ভিডিওতে এতটা। তোমরা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই জানাও।